ইতিমধ্যে তৃতীয় সংস্করণ চলছে। প্রথম এবং দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে গেছে এবং তৃতীয় সংস্করণও শেষের পথে। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন পাঠকের আগ্রহ এবং ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে আমার এই লেখা। সেজন্যেই অজস্র পাঠকের কাছে ইতিমধ্যে আমার উপন্যাসটি পৌঁছে গেছে। আর যদি বলি যে আপনার তো প্রিয় থেকে সব ধরনের বই পড়তাম, গল্প, উপন্যাস, প্রবন্ধ সব। মানিক বন্দ্যোপাধ্যায় আমাকে খুব আলোড়িত করেছে। মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাদের লেখা থেকে না আমার এক ধরনের আমি খুব প্রকৃতি খুঁজে পেতাম। তো তাদের লেখায় আমার মনে হয়েছে প্রকৃতিবাদ এবং নিয়তিবাদের একটা সংমিশ্রণ আমি সবসময় পেয়েছি এবং সেই লেখাগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। খুব সহজ সাবলীলভাবে জীবনের এত কাছে তারা পৌঁছে গেছেন তাদের লেখার মধ্য দিয়ে। তাদের এই বোধ আমাকে খুব আলোড়িত করত। এটা হচ্ছে আমার শুরুর দিকটা। আমার মনে আছে আমার প্রথম পড়া উপন্যাস ছিল গজেন্দ্র কুমার মিত্রের কলকাতার কাছেই। আমি আমার পরীক্ষার আগের রাতেও লুকিয়ে আমি বইটা পড়তাম। তারপর তো অজস্র পড়া, আমি সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, সবার লেখা থেকে আমার মধ্যে না লেখার যে ইচ্ছে সেই প্রবণতাটা তৈরি হয়েছে। আচ্ছা, আমাদের এই প্রজন্মের তো আসলে কাকে প্রভাবিত না করে বলেন? স্যারের লেখার মধ্যে যে খুব সহজভাবে কঠিন কথা বলার যেই ক্ষমতা স্যারের ছিল তা এখনো আমাদের মাঝে ছেয়ে আছে। স্যার নেই, কিন্তু পুরো মেলা জুড়ে কোথায় যেন উনি আছেন এবং এখনও পাঠক তাকে খোঁজেন। আগামীতেও আরও সহস্র বছর তাকে খুঁজবেন। লেখা তো আসলে একজন মানুষকে অমরত্ব দেয়, তাই না? এবং একজন লেখকের একটি শব্দ, একটি কথা তাকে যে অমরত্ব দিয়ে দেয় তা কোনো কিছুতেই আর পাওয়া সম্ভব না। শিল্প বা সাহিত্যের এই শক্তিটাই তো আসলে একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে, মূল্যবোধ সৃষ্টি করে এবং তার চিন্তা এবং চেতনার প্রতিফলন ঘটায়। আপনি তো প্রথমত একজন অভিনেতা। প্রথমেই গড়ে উঠবার পেছনে পৃষ্ঠপোষকতা খুব প্রয়োজন। হ্যাঁ, তো হয় কি যে আমাদের দেশে এখন তো আসলে সময়টা পাল্টেছে, এখন আসলে চিত্রটাও পাল্টে গেছে, কিন্তু একটা সময় নারীদের লেখার ক্ষেত্রে আসতে বা নারীর অগ্রযাত্রায় অনেক প্রতিবন্ধকতা ছিল এবং সেই সময় থেকে যেটা হয়েছে, যেই নারী লেখকরা লিখতেন, যেমন আমি প্রতিভা বসুর জীবনের জলছবি আমার খুব প্রিয় একটি বই, প্রিয় একটি উপন্যাস। সেখানে তিনি আত্মকথন বলেছেন, তার নিজের জীবন, নিজের যাপিত জীবন, তার জীবনের ভালো মন্দ, ভালোবাসা, প্রতিবন্ধকতা সব কিছু খুব অকপটে তুলে ধরেছিলেন এবং তার লেখা থেকে বোঝা যায় যে একটা সময় নারী লেখকদের কি কি প্রতিবন্ধকতা ছিল বা নারী লেখকদের বাধা বিপত্তিগুলো কি ধরনের ছিল। এছাড়াও আমি আরও অনেক নারী লেখকদের ক্ষেত্রে দেখেছি, নারী শিল্পীদের ক্ষেত্রে দেখেছি, অভিনয় শিল্পী বলেন, গানের শিল্পী বলেন, আমি অনেকের মধ্যেই এই তাদের যে সীমাবদ্ধতাগুলো বা তারা যে চড়াই উতরাইগুলো পার হয়েছেন জীবনে তাদের শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে, সেগুলো তাদের লেখায় কিন্তু আঁচ করা যায়, হ্যাঁ, বোঝা যায়। তো সেই ধারাবাহিকতায় হয়তো বা নারী লেখকদের সংখ্যা কালক্রমে কমেছে বা কম ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে, এখন আসলে পরিবারই পৃষ্ঠপোষকতা করে অনেক বেশি। অনেকে পরিবার থেকে সাপোর্ট পান না, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার পরিবারই আমাকে আমার শিল্পী হওয়ার ক্ষেত্রে কিংবা আমার কথা সাহিত্যিক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সাপোর্টটা দিয়েছেন। তো এটা তো আসলে সবাই পান না, এ ধরনের সাপোর্ট আমি পেয়েছি। তো এই নানান কারণ আসলে নারী লেখক বা নারী শিল্পীদের গড়ে ওঠার পেছনে সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা রূপে হয়তো কাজ করে। প্রত্যেক লেখকের লেখার ধরনে ভিন্নতা থাকবে, হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমার লেখা যেমন আরেকজনের মতো হবে না, তেমনি আরেকজনের লেখা আমার মতো হবে না, এটাই সত্যি। এবং প্রত্যেকের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকে। তো আজকে যার কথা বলছেন তসলিমা নাসরিন, তার সম্পর্কে আসলে কোনো কিছু বলা আমার সাজে না, কারণ আমি একদম নব্য লেখক এবং তার লেখার অগ্রযাত্রা বা তার লেখার যেই সময়কাল সেটা অনেক দীর্ঘ। নিশ্চয়ই তার দেখার দৃষ্টিভঙ্গি বা তার জীবন দর্শনও আমার চেয়ে আরও অনেক বেশি দীর্ঘ। বয়স বলেন, বয়সের সময়সীমা হোক, কিংবা লেখক হিসেবে তার যেই যাত্রা, যেই জার্নিটা, সেটাও অনেক বড়। তাই তার সম্পর্কে বা তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমার বলাটা সাজে না। তবে আমি বলতে চাই যে প্রত্যেকের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকবে, প্রত্যেকের জীবন দেখার বা জীবন দর্শনের ভিন্নতা থাকবে।
তাই দর্শনগত ভিন্নতার কারণে লেখারও কিন্তু ভিন্নতা থাকবে, এটাই সত্যি। শেষ প্রশ্ন, এটা আমি আমার বাংলা ভাষার ভালোবাসায়, প্রেমে বাংলা ভালো শব্দগুলো খুব ছোটবেলা থেকে আত্মস্থ করার চেষ্টা করেছি। এবং হয়েছে কি যে আমার পরিবারে আমি খুব পড়বার প্রচলন দেখেছি। আমার বাবাকে, আমার বড় ভাইকে দেখেছি যে টিফিনের পয়সা জমিয়ে বা ইউনিভার্সিটিতে যাওয়ার যে খরচ, ট্রেনের টিকিটের বা রাস্তার খরচ, সেটা জমিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে রিক্সা ভাড়াটাকে সেভ করে বই কিনতে দেখেছি। আমার বাবাকে দেখেছি এভাবে বই সংগ্রহ করতে। আমি আমার বাবা মায়ের বিয়ের সময়কার উপহারের বই আমার সংগ্রহে আছে। তো একটা সময় কিন্তু বিয়েতে বই উপহার দেবার প্রচলন ছিল, যেটা কালক্রমে পাল্টে গেছে, তাই না? এবং আমার বিয়ের বিবাহিত জীবনে আমার যখন বিয়ে হলো, আমার জীবনের দ্বিতীয় অধ্যায়ে এসে আমি আমার শ্বশুরকে দেখেছি কি অসাধারণ পড়ার অভ্যেস তার, কি প্রচণ্ড অনুশীলন, প্রচণ্ড পড়বার চর্চা তার মধ্যে। তো এবং আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে একটা বই ভর্তি আলমিরা উপহার দিয়েছিলেন, পুরো এক রুম ভর্তি বই। তো এই যে ধরনগুলো বা এই যে প্র্যাকটিসটা, এটা কিন্তু আমার পরিবার থেকে, এবং খুব ছোটবেলা থেকে পড়বার কারণে, যেমন শুরুতেই বলেছি চার বন্দ্যোপাধ্যায়ের কথা, সেই চার বন্দ্যোপাধ্যায়ের বই বলেন বা বাংলার যেসব ঐতিহ্য রয়েছে বা আমাদের যেসব লেখকরা রয়েছেন, নতুন পুরনো মিলিয়ে সবার বই পড়া, এই সব কিছু থেকে না আমার ভেতরে কখন যে কিভাবে বাংলার ভালো ভালো শব্দগুলো আমার মন মস্তিষ্কে গেঁথে গেছে, এখন কিন্তু আর মনে নেই, জানেন। সত্যি বলতে কি যে একজন বয়স পর্যন্ত যে বয়সটা বা কৈশোর যেটাকে বলি আমরা, শৈশব কৈশোরেই কিন্তু যা কিছু মানুষ আত্মস্থ করে বা তার মন মস্তিষ্কে গেঁথে যায়, পুরোটা জীবনে, যাপিত জীবনে সে সেটাই বহন করে। তো আমার সেই শৈশব কৈশোরটা কেটেছে লেখাপড়ার মধ্য দিয়ে, ভালো বই, ভালো গল্প, ভালো গান শোনার মধ্য দিয়ে। এবং আমার সেই দেখা, শোনা, পড়া আজকের এই আমাকে তৈরি করেছে। আমি বলছি না যে আমি পরিণত হয়েছি, আমি পরিণত হবার জার্নিতে প্রতিটা মুহূর্তে একটু একটু করে এগুচ্ছি। এবং সেই সাথে আরেকটা কথা বলি, এই যে আপনারা আমার ভালো শব্দ বা আমার ভালো বাংলার প্রশংসা করছেন, তার মানে আপনারাও নিশ্চয়ই শুদ্ধ চর্চার মানুষ। আমার এই শুদ্ধ চর্চাটাকে আপনারা উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করেছেন, এবং আপনাদের অনুপ্রেরণায়ও কিন্তু আমি একটু একটু করে তৈরি হয়েছি, আপনাদের সম্মানে, আপনাদের ভালোবাসায়। এস কারাতে টিভি।